মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও দুজন গ্রেফতার। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সলিমুল্লাহ মেডিকেল শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের। মব ভায়োলেন্সকারীদের দোষলেন ডাক্তার জাহিদ। একদিন বাড়িয়ে হলেও জুলাইয়ের মধ্যেই জুলাই সনদের আশা আলী রিয়াজের। সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলেছেন নাহিদ। শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন। টার্গেট ছিল সরকার পতন বলেছেন উপদেষ্টা ফাউজুল কবির। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোহাগ হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 7-এ। এদিকে মিটফোর্ড হাসপাতালের সামনের রাস্তার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। আর নিরাপত্তা নিশ্চিত হওয়া না পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাটডাউন রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। আগে থেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তারা। সোহাগ হত্যার পর থেকে তাদের সেই দাবি আরও জোরালো হচ্ছে। প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট। সামনে একটা হোস্টেল আছে আলাউদ্দিন ছাত্রাবাস, সেখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে থাকে। ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম ছাত্রাবাস, সেখানে বাকি সিনিয়র বেচগুলো থাকে। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করেছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো বা এই হত্যাকাণ্ড হতো না। সাধারণ শিক্ষার্থী আমরা একটা সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজে পড়ালেখা করি। আমাদের স্টুডেন্টের সেফটি দরকার আছে। চান জীবনের নিশ্চয়তা। আমাদের হসপিটাল নিরাপত্তা নিশ্চিত করাতে যথেষ্ট পরিমাণ আনসার মোতায়েন করতে হবে, এবং কার্যকর আনসার, কোনো ধরনের ইনএক্টিভ আনসার নয়। 2 নাম্বার, বহিরাগতদের প্রবেশ সীমিত করতে হবে, নিষিদ্ধ করতে হবে বহিরাগতদের প্রবেশ। রাত 12টার পরে এডওয়ার্ডের সামনে পোলাপান নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ওইটা আমাদের পরিহার করতে হবে। ঠিক পদক্ষেপ এবং সঠিক ক্লাস মানে একদম দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। এদিকে রবিবার সকাল থেকেই মিটফোর্ড হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে রাস্তার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি সজীব ও রাজীবকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও 2 জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে, এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। সোহাগ হত্যার পর থেকে চাপা উত্তেজনা এলাকাবাসীর মাঝে। নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগকে খুনের ঘটনায় যেই জড়িত থাক না কেন, যে পরিচয় থাকুক না কেন, তাদের ছাড় দেয়া হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার ঘটনা দুঃখজনক, সভ্য সমাজে তা মেনে নেওয়া যায় না। তিনি জানান, 19 জনের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বৈঠকে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখলবাজি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের সময় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোজার আগে বা পরে নির্বাচন যখনই হোক না কেন, ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতির চেষ্টায় কাজ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী মিটফোর্ডে যে একটা ঘটনা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা, এবং খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্স বিশ্বাস করে না। দুপুরে সিলেট নগরের সুবিদ বাজারে পিটিআই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় তিনি একথা বলেন।
ডাক্তার জাহিদ হোসেন বলেন, যারা মব ভায়োলেন্সে অভ্যস্ত তারাই এই সমস্ত ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, না হলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। যে কোনো সংকট মোকাবেলায় বিএনপি জনগণকে নিয়ে কাজ করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী সহ অনেকেই। ৩০ জুলাইয়ের মধ্যে প্রয়োজনে একদিন বাড়িয়ে জুলাই সনদ তৈরিতে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে তিনি এই প্রত্যাশার কথা জানান। ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ঐকমত্যে পৌঁছাতেই হবে। এর জন্য দ্রুততার সাথে আলোচনায় অগ্রগতির প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলো কাজ করবে বলেও তিনি প্রত্যাশা করেন। তিনি বলেন, আলোচনায় দেরি হলে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ও নির্বাচনের নানান কাজেও দেরি হবে। কমিশন তা চায় না। জানান, সাংবিধানিক কাউন্সিল সহ কয়েকটি বিষয়ে অনৈক্য থাকলেও বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরোধী দলীয় নেতাকে অন্তর্ভুক্তের ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, তবে দ্বিমত রয়েছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। রবিবারের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। দিক থেকে বিবেচনা করে আমাদের যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা আলোচনা করছি, সেগুলিতে যদি দ্রুত আমরা একটা ঐকমত্যের জায়গায় আসতে পারি, তাহলে আমাদের পক্ষে খুব সহজেই এই পর্বের এবং এই পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারও জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ১৩তম দিনে এনসিপি পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোনো অপকর্ম নেই সে সরকার করেনি। বলেন, তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। এর আগে সকাল ১১টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ১২টার দিকে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন। দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় আমাদের আন্দোলনের সময় আমাদের ছিল বৈষম্য, সমাজ ভাবে সমাজ বৈষম্য, ধর্ম বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই। এদিকে শাপলা প্রতীকের বিকল্প কোনো প্রতীক নিয়ে ভাবছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকাল ১১টায় সিএসির সাথে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এনসিপি নেতারা দলের নিবন্ধন, দলীয় প্রতীকের বিষয়ে ইসির সিদ্ধান্ত ও প্রবাসী ভোটারের বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তাদের শাপলার কোনো বিকল্প অপশন নেই। আইনগতভাবে শাপলা পেতে কোনো বাধা নেই বলেও মনে করেন তিনি। তারপরও তা দেয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাতিল করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।
চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনার মামলা নিয়ে চলছে রমরমা বাণিজ্য। এরই মধ্যে অর্ধশত মামলায় 700 আসামির নাম বাদ দিতে আদালতে 307টি আবেদন ও হলফনামা দিয়েছেন বাদীদের পক্ষ থেকে। আর এসব মামলা থেকে রেহাই পেতে জনপ্রতি 50,000 থেকে লাখ টাকা খরচের অভিযোগ উঠেছে। নাগরিক সমাজ বলছে, বর্তমানে এজাহার ও গ্রেফতার বাণিজ্য দুটো সমান তালে চলায় মানুষ সীমাহীন হয়রানির শিকার হচ্ছে। যদিও ন্যায় বিচার নিশ্চিত করার কথা বললেন সরকারি কৌঁসুলি। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলা হয়েছে 150টি। এসব মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা 13,000-এরও বেশি। অজ্ঞাত আসামির সংখ্যা অন্তত 30,000। মামলায় ঢালাও আসামি করার অভিযোগ উঠেছে। পতিত আওয়ামী লীগের নেতাকর্মী যেমন আছেন, তেমনি আছেন একেবারে বিভিন্ন পেশার সাধারণ মানুষ। 5 লাখ থানা দায়ের করা মামলার বাদী হচ্ছে দুলাল। সেখানে আমাকে এবং আমার ছোটো ভাইকে সে এজাহারভুক্ত করে। যেই দিন এজাহারভুক্ত করে ওই দিনেই সে তসলিম নামে এক ব্যক্তিকে পেয়ে বলল যে এদেরকে মামলা একটা তো অলরেডি দিয়ে দিছি, আরও 8-10টা মামলা জড়াবো, দেখি কয়টা মামলা তারা পেশ করতে পারে। বৈষম্য আন্দোলনের যে ছাত্ররা মামলা করছে এখানে, ওই সমস্ত মামলার মধ্যে আমাদের নামগুলো ঢুকে দিতেছে। এরই মধ্যে অর্ধশত মামলায় 700 আসামির নাম বাদ দিতে আদালতে 360টি আবেদন ও হলফনামা দিয়েছেন বাদী। 16 জুলাই মুরাদপুরে গুলিতে নিহত দোকান কর্মচারী মোহাম্মদ ফারুকের বাবা ভ্যান চালক মোহাম্মদ দুলাল, আজম নাসির সহ 269 জনের বিরুদ্ধে 5 লাখ থানায় মামলা করলেও মামলা থেকে নাসির সহ 45 জনের নাম বাদ দিতে আদালতে আবেদন করেছেন। ভুক্তভোগীরা বলছেন, মামলা থেকে রেহাই পেতে জনপ্রতি খরচ হচ্ছে 50,000 থেকে লাখ টাকা। উনি জামাত করেন, উনি আমার নামে এই অভিযোগগুলো দিচ্ছেন। আমরা তো ভিকটিম হয়ে গেলাম। একবার আওয়ামী লীগের ভিকটিম ছিলাম, আজকে দেখতেছি যারা পলিটিক্স করতেছে তাদের ভিকটিম হয়ে গেলাম। আমি কোনোদিন জীবনে কোনো পলিটিক্স করি নাই। মনে করছিলাম আবার শান্তিতে আরামসে থাকতে পারবো, দুনিয়ার টাকা পয়সা খরচা করছি, আবার জায়গাটা ঠিক করে রাখলাম। এই এখন শুরু হয়েছে, এখন টেনশনে আছি, বয়স বেশি হয়ে গেছে, 85 বছর আমার। তো আমরা কি আর সদা বাঁচবো? এই টেনশনে তো এইখানেই তো মারা যাব। তবে বাদীর দাবি, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। সরকারের কাছে আমি ছেলের হত্যার বিচার আমি চাইছি। ওই হিসেবে থানার থেকে একটা মামলা হয়, ওইখানে আমি লাস্টে শুনছি যে 271 জন মানুষের নামে মামলাটা হয়েছে। এটা কে করতে আছে এটা আমি বলতে পারি না। জানি না ভাই, মামলা তো জানি না। হ্যাঁ জানি না, যাবো না বুঝছেন, খারাপ তো অনেক। আমি আসবো কোন ভাই আছে? আমি চিটং শহরে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, যদি আপনি এফিডেভিট করে সুযোগ দেন, আপনার চাহিদা মতো আমরা আপনাকে পে করবো আর কি। ঠিক আছে, আমি গ্রামে আছি বুঝছেন, আমি সপ্তাহে আপনার। নাগরিক সমাজ বলছেন, মামলাকে কেন্দ্র করে বাণিজ্য চলছে রমরমা। এখন এজাহার বাণিজ্য এবং গ্রেপ্তার বাণিজ্য দুইটাই সমান তালে চলছে। মানুষের আরও বেশি অশেষ হয়রানির সম্মুখীন হচ্ছে। জমির বিরোধ, ব্যবসায়িক বিরোধ, আধিপত্যের বিরোধ, এগুলোকে কেন্দ্র করে মানুষ আতঙ্কের মধ্যে যেহেতু ছিল, আসামি হয়ে গেলে গ্রেপ্তার হবে, কিনেই হয় জীবন যেতে পারে, মবের শিকার হবে, মব জাস্টিস সোকল। তো সেই ক্ষেত্রে কিছু লোক এটাকে ফায়দা নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, এখনও করে যাচ্ছে। সরকারি কৌঁসুলি বলছেন, এটি তদন্তের বিষয়। এখন বাদী মামলা করেছে, বাদী আবার আদালতে এসে মামলা প্রত্যাহারের আবেদন করেছে, আসামির জামিনের জন্য বিরোধিতা করছে না। এটা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিটি মামলাতে নির্ধারিত আছে এবং তার তদন্ত মাফিক সে এটার ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ মনে করে, দায়ের হওয়া অনেক মামলার নেপথ্যে কাজ করেছে বিভিন্ন চক্র। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের আতঙ্ক দূর করতে অভয় দেওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবং এনবিআর সংক্রান্ত উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জ্বালানি উপদেষ্টা স্বীকার করেন, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন বিষয়ে জারি করা অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হলেও শুরুতে বিষয়টি ধরতে পারেনি উপদেষ্টা কমিটি। তবে এই বিষয়ে সরকারের সঙ্গে নিয়মতান্ত্রিক দাবি না জানিয়ে এনবিআর কর্মকর্তারা চরম অন্যায় করেছেন। আন্দোলনটি শুরুতে নিরীহ থাকলেও পরে দেশের অর্থনীতি ধ্বংস এবং সরকার বিরোধী অবস্থান তৈরি করে বলেও জানান তিনি। ফাউজুল কবির খান জানান, এনবিআর নামটি শুনলে অনেকে লম্বা হাসি দেয়, তাই নামটা বাদ দিয়ে দুটি বিভাগ করার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন তিনি।
প্রশাসন ক্যাডারের খবরদারি গ্রহণযোগ্য নয় জানিয়ে তিনি বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নীতিমালা করা হবে। সরকারের প্রতি আস্থা ফেরাতে এনবিআরের কর্মকর্তাদেরই আচরণ পরিবর্তন ও রাজস্ব আহরণ বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শুধু ট্যারিফের বিষয় নয়, এর সাথে দেশটির কৌশলগত অবজেক্টিভ রয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি, তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো, কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআর এর যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সারা দেশে এখন থেকে নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে যৌথ বাহিনীর অভিযান চালাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। নুরুল হক নূর বলেন, 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে 4 দিন কোনো সরকার ছিল না, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও সে সময় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। দেশে এখন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস এসব কাজ করছে তারা কোনো না কোনো রাজনৈতিক পরিচয় করছে। কোনো রাজনৈতিক দল এসবের প্রতি সমর্থন না জানালেও আইনশৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না সে প্রশ্নও করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মতবিনিময় সভায় নূর প্রতিবেশী রাষ্ট্র ভারতের সমালোচনা করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে অনস্বীকার্য ভূমিকা ছিল দেশটির। এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে। নির্বাচন কখন হয় এটা তো আমরা এখনো বুঝতেছি না, কারণ এই সংস্কারের প্রশ্নে একটা ঐক্যমত্যে অগ্রগতি না হলে তো জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। মাগুরায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যান গাড়ি উল্টে ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। দুপুরে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাট গোপালপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের রামনগর ঢাল ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে গোল্ডেন লাইন পরিবহনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ভ্যান চালক সাগর হোসেন নিহত হন। সদর হাসপাতালে নেয়ার পর ভ্যানের এক নারী আরোহী মারা যান, তার পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টুলি থেকে হালিশহর পর্যন্ত দখল হয়ে যাওয়া সরকারি প্রায় 40 একর জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পানি উন্নয়ন বোর্ড। এই অভিযান চলে সকাল থেকে বিকেল পর্যন্ত। মহানগরীর উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টুলির বাংলা বাজার পর্যন্ত সাগর উপকূলের নগর অংশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় 40 একর ভূমি দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। এসব জায়গায় প্রভাবশালী মহল বিভিন্ন স্থাপনা গড়ে তোলে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে এই অভিযান পরিচালিত হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত টানা 3 দিন এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। কর্মসূচির উদ্বোধন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আলিমুল ইসলাম। পাশাপাশি ক্যাম্পাসে মুগ্ধ পানি কর্নার ও জুলাই 36 গেট উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল।
যুবদল কর্মী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি হয়। রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। উপজেলার দাউদপুরের কালনী কাঁচাবাজার এলাকায় এসব লিফলেট বিতরণ করেন তিনি। তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুরায় উপজেলা মহিলা দলের উঠান বৈঠক হয়েছে। হাতিমুরা বাঁশুরী অদদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলি দাওয়ান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে অটোরিকশা চালক শ্রমিক জনতা। উপজেলার শফিপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকারকে দল থেকে বহিষ্কার ও বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ এবং জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। নরসিংদীর পলাশী জিনারদী রেল স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে জিনারদী পাঁচদোনা ও শিলমান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ। জিনারদী রেল স্টেশনের প্ল্যাটফর্মে কর্মসূচিতে সভাপতিত্ব করেন পলাশ থানা যুবদলের সভাপতি নিসার আহমেদ খান। সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। স্কুলের সামনেই কর্মসূচি পালন করেন তারা। ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটি দ্রুত 4 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। স্থানীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে 4 লেন সড়ক নির্মাণ, আরিচা কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে শেকড় মানববন্ধন করেছে পাবনাবাসী। শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বর থেকে পুরো শহর জুড়ে পাবনা ফাউন্ডেশনের ব্যানারে কর্মসূচি হয়। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘুদি ইউনিয়নের চরপ্রসন্ন নদী হতে গোডাউন ব্রিজ পর্যন্ত 1 কিলোমিটার সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকাবাসী। চরপ্রসন্ন নদী গোডাউন রোডে কর্মসূচির আয়োজন করে চরপ্রসন্ন নদী স্বাধীন ফাউন্ডেশন। নদী ভাঙন থেকে গ্রাম রক্ষায় বগুড়ার সোনাতলায় আলোচনা সভার আয়োজন করে যমুনা নদী পাড়ের টেকানি চুকাইনগর গ্রামের মানুষ। এতে নদী পাড়ের 1 কিলোমিটার রাস্তা উঁচুকরণ কাজে উপকরণ সহায়তা হিসেবে কর্নেল ফাউন্ডেশন থেকে 10 লাখ টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্নেল ফাউন্ডেশনের চেয়ারম্যান জগলুল আহসান। পটুয়াখালীতে জাতীয় মহিলা সংস্থার আওতায় পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি হয়। বেতন ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভা গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছেন পৌর পরিচ্ছন্নতা কর্মীরা। সকালে কর্মবিরতি পালন করেন তারা। দাবি আদায়ে এই সময় বিভিন্ন স্লোগান দেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মিটফোর্ড হত্যাকাণ্ডে আরো 2 জন গ্রেফতার। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সলিমুল্লাহ মেডিকেল শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের। মব ভায়োলেন্সকারীদের দোষলেন ডাক্তার জাহিদ। একদিন বাড়িয়ে হলেও জুলাইয়ের মধ্যে জুলাই সনদের আশা আলী রিয়াজের। সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলেছেন নাহিদ। শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বেই এনবিআর কর্মকর্তাদের আন্দোলন। টার্গেট ছিল সরকার পতন বলেছেন উপদেষ্টা ফাউজুল কবির।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।